প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বর্তমান সময়ে মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা, আজকের পাঠ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রভাষক কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ পাঠ আলোচনা করব। পাঠটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর এই অধ্যায় থেকে এক সেট করে প্রশ্ন পড়ে। এবারও এই অধ্যায় মূল তালিকায় আছে, সিলেবাসের ভিতরে আছে। সেজন্য তোমরা অবশ্যই এই অধ্যায়টি ভালোভাবে অনুশীলন করবে। শুধু সৃজনশীল প্রশ্নের জন্য নয়, এমসিকিউ প্রশ্নও কিন্তু এখান থেকে হবে। শিক্ষার্থীরা, চলো মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা কিছু ছবি দেখি। দেখো শিক্ষার্থীরা, প্রথম ছবিটি আমরা দেখতে পাচ্ছি ধর্ম মন্দির, প্যান্থিয়ন। এরপরে শিক্ষার্থীরা, দ্বিতীয় নম্বর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখো নাট্যশালা, কলোসিয়াম। এরপরে দেখো পাহাড় আর পাহাড়, অর্থাৎ 7টি পর্বতের নগরী। উপরে ছবিগুলো দেখে কি কিছু বোঝা যাচ্ছে? বলতো এসব চিত্র কোন সভ্যতার পরিচয় বহন করে? জি, অবশ্যই ঠিক, এসব চিত্র হচ্ছে রোমান সভ্যতার চিত্র বহন করে। এসব চিত্র রোমান সভ্যতার চিত্র বহন করে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো রোমান সভ্যতা। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় কি? রোমান সভ্যতা। চলো আমরা এক নজরে শিখন ফলগুলো দেখি। এখানে তোমাদের জন্য 4টি শিখন ফল নির্ধারণ করেছি। তোমরা যদি পাঠ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে উপভোগ করো, তাহলে অবশ্যই এই শিখন ফলগুলো খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। পাশাপাশি শুধু এই শিখন ফল না, এখান থেকে অন্যান্য আরো যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় চলে যাই। তার পূর্বে তোমাদের জন্য পূর্ব জ্ঞান যাচাই। ইলিয়াড ও ওডিসি কি? জি, ইলিয়াড ও ওডিসি আছে মহাকাব্য। আলেকজান্ডার কোন দেশের অধিবাসী ছিলেন? গ্রিক। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন? সোফোক্লিস। ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমরা বর্তমান স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই সেই বিখ্যাত নদী টাইবার নদী। যে সভ্যতা আলোচনা করা হচ্ছে, এই সভ্যতা এই টাইবার নদীর তীরেই গড়ে উঠেছিল। দেখো রোম নগরী, অর্থাৎ রোমান শাসনের পরিচয়। গুরুত্বপূর্ণ টাইবার নদীর উৎস মুখ থেকে প্রায় 12-13 মাইল দূরে 7টি পর্বত শ্রেণীর উপর রোম অবস্থিত। এজন্য একে 7টি পর্বতের নগরীও বলা হয়। 2000 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে। তাদেরকে লাতিন বলা হতো। তাদের নাম অনুসারে ভাষার নামও হয় লাতিন ভাষা। লাতিন রাজা রোমিওলাস রোম নগরীর প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে নগরের নাম হয় রোম, এবং বর্তমান ইতালির রাজধানী হচ্ছে রোম। তাহলে তোমরা বুঝতে পেরেছ, এই টাইবার নদীর তীরেই এই রোমান সভ্যতা গড়ে উঠেছিল। শিক্ষার্থীরা, ভৌগোলিক অবস্থান দেখো। শিক্ষার্থীরা, মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। এই সভ্যতা দেখো ইতালির মাঝামাঝি
পশ্চিম অংশে রোম নগরে অবস্থিত। তাহলে পশ্চিম অংশে এখানে যেটা দেখতে পাচ্ছ এই ইটালিয়া, অর্থাৎ এই মাঝামাঝি পশ্চিম অংশে রোম নগরে অবস্থিত। ইতালির দক্ষিণে ও পশ্চিম অংশে ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে আলপাস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। ইতালির পশ্চিম অংশের সাগরের অংশকে বলা হতো ইটুস্কান। সাগরের অংশকে কি বলা হতো? ইটুস্কান। রোমান সভ্যতা 756 থেকে 476 পূর্বাব্দ পর্যন্ত ছিল। এই সভ্যতা ছিল কৃষি নির্ভর। তাহলে শিক্ষার্থীরা, এই রোমান সভ্যতা কি নির্ভর ছিল? কৃষি নির্ভর। তাদের অর্থনীতি কৃষি নির্ভর। আরও আছে, আর একটু বিস্তারিত, বিশেষ করে সেটা পরে আর তোমাদেরকে আমি বলবো। শিক্ষার্থীরা, যা পড়িয়েছি তার মধ্য থেকে তোমাদের জন্য একক কাজ, রোমান সভ্যতা কোন নদী তীরে গড়ে উঠেছিল? অবশ্যই তোমরা এটি পারবে। রোম নগরী ও রোমান শাসনের পরিচয়। দেখো শিক্ষার্থীরা, বলেছি রোমকে 7 পাহাড়ের নগরী বলা হয়, 7 পর্বতের দেশ বলা হয়। আসলে ঠিক কথা। দেখো, 7টি পর্বত শ্রেণীর উপর রোম অবস্থিত। এটিকে 7টি পর্বতের নগরীও বলা হয়। 2000 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় লাতিনরা বসবাস শুরু করে। তাদের ভাষা ছিল লাতিন। লাতিন রাজা রোমিওলাস রোম নগরী প্রতিষ্ঠা করেন। তাহলে তোমাদের জন্য প্রশ্ন যে এই রোম নগরী কে প্রতিষ্ঠা করেন? তোমরা অবশ্যই উত্তরে বলবে রোমিওলাস, অর্থাৎ রাজা রোমিওলাস রোম নগরী প্রতিষ্ঠা করেন। চলো শিক্ষার্থীরা, এখন আমরা এক নজরে কিছু দেখি। বিভিন্ন ইতিহাসবিদগণ রোমান ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেন। এর মধ্যে তোমরা দেখো, তোমাদেরকে ধাপে ধাপে বলছি। 753 থেকে 510 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্র। সর্বশেষ সম্রাট হলেন টার্কিউনিয়াস সুপারকাস, অর্থাৎ এই 753 থেকে 510 খ্রিস্টাব্দ পর্যন্ত। 500 থেকে 60 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের প্রথম 200 বছর ছিল প্যাট্রিশিয়ান, অর্থাৎ অভিজাত শ্রেণী ও প্লিবিয়ানদের, সাধারণ নাগরিকদের মধ্যে সংঘাত, অথবা প্রজাতন্ত্রের অবসান ঘটে ও রোমান প্রজাতন্ত্র গণতন্ত্রের দিকে ধাবিত হয়। অর্থাৎ দেখো, এখানে তোমাদেরকে একটু ব্যাখ্যা করি যে প্যাট্রিশিয়ান এবং প্লিবিয়ানদের মধ্যে সবসময় সংঘর্ষ লেগেই থাকতো, বিশেষ করে ক্ষমতার দ্বন্দ্ব। অভিজাতরা বিশেষ করে সাধারণ নাগরিকদের মোটেও তারা ভালোবাসত না, পছন্দ করতো না। সর্বদিক থেকে, সকল অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করত, এবং এই অধিকার আদায় করার জন্য বিশেষ করে প্লিবিয়ানরা আন্দোলন সংগ্রাম করে যেত প্যাট্রিশিয়ানদের বিরুদ্ধে। অবশেষে তারা তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছিল। এবারে দেখো, 146 থেকে 60 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল অন্ধকার যুগ রোমান সভ্যতার। এই সময় ধনী দরিদ্রের সংঘাত, দাস বিদ্রোহ ইত্যাদি কারণে রোমে বিশৃঙ্খলা ও হানাহানি দেখা দেয়। রোমের অর্থনীতি ছিল দাসদের উপর নির্ভরশীল। দাসদের নেতা ছিল স্পার্টাকাস। তার মৃত্যুর পর দাসদের উপর নির্যাতনের চরম আকারে নেমে আসে। শিক্ষার্থীরা, এর ফলশ্রুতিতে রোমে গৃহযুদ্ধ শুরু হয়। ফলে সমঝোতার মাধ্যমে ত্রয়ী শাসন শুরু হয়, অর্থাৎ 3 জন একসাথে এই রোম অর্থাৎ ইতালিকে ভাগ করে 3টি অঞ্চলে শাসন কার্যক্রম পরিচালনা করেন। এই জন্য এটিকে ত্রয়ী শাসন বলা হয়। শিক্ষার্থীরা, এই জন্য এটিকে কি বলা হয়? এই জন্য এটিকে ত্রয়ী শাসন বলা হয়। অক্টাভিয়াস সিজার ইতালি সহ সাম্রাজ্যের পশ্চিম অংশ, এরপরে লিপিডাস আফ্রিকার প্রদেশগুলো, এবং মার্ক অ্যান্টনি পূর্ব অঞ্চল, এই 3টি অঞ্চল তারা 3 জন একত্রে শাসন করতেন। কে বলতো শিক্ষার্থীরা? অক্টাভিয়াস সিজার, লিপিডাস এবং মার্ক অ্যান্টনি। কিন্তু তাদের মনের মধ্যে একটা আশা ছিল, সবাই ইতালির একক ক্ষমতার
অধিকারী হতে চেয়েছিলেন। এদের ভিতরে পরপর বিশেষ করে উভয়ের মধ্যে যুদ্ধে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত অক্টোবিয়াস সিজারই বিশেষ করে বিজয়ী হয় এবং তিনি এই রোমান সাম্রাজ্যের অধিপতি হন। অবশেষে 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। কখন পতন ঘটে শিক্ষার্থীরা? রোমান সাম্রাজ্যের 476 খ্রিস্টাব্দে। শিক্ষার্থীরা, রোমান সভ্যতার অবদান দেখো, স্থাপত্য তোমরা দেখতে পাচ্ছ, ধর্ম মন্দির, প্যান্থিয়ন। সম্রাট হার্ডিয়ান এই ধর্ম মন্দিরটি নির্মাণ করেন। তাহলে প্যান্থিয়ন কে নির্মাণ করেন শিক্ষার্থীরা? সম্রাট হার্ডিয়ান। এবারে দেখো কলোসিয়াম নাট্যশালা। এই কলোসিয়াম নাট্যশালা 80 খ্রিস্টাব্দে নাট্যশালাটি সম্রাট টিটাস নির্মাণ করেন। কে নির্মাণ করেন? সম্রাট টিটাস এটি নির্মাণ করেন। এটিতে একসাথে 5600 জন দর্শক বসতে পারত। কত দর্শক? 5600 জন দর্শক। তাহলে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, রোমান সভ্যতা পিছিয়ে ছিল, সেই সময় একসাথে 5600 জন দর্শক এখানে বসে, এই নাট্যশালাটি বসে তারা নাটক বা বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারত। এরপরে দেখো শিক্ষার্থীরা, ভাস্কর্য। ভাস্কর্যের ক্ষেত্রে রোমানরা মোটেও পিছিয়ে ছিল না। তারা ভাস্কর্যের দিক থেকে তারা খুবই অনেক এগিয়ে ছিল। দেখো, রোমান ভাস্করগণ দেবদেবী, সম্রাট, দ্বৈত, বিভিন্ন চরিত্রের মূর্তি মার্বেল পাথর দিয়ে তৈরি করতেন। নানান রকম ভাস্কর্য তৈরিতে তারা পারদর্শী ছিল শিক্ষার্থীরা। এই তাহলে ভাস্কর্যের ক্ষেত্রেও কিন্তু রোমানরা অনেক অবদান রেখেছে। বিজ্ঞান শিক্ষার্থীরা, দেখো শিক্ষার্থীরা, বিজ্ঞানের ক্ষেত্রে তাদের বিজ্ঞানে রোমানরা তেমন তারা অবদান রেখেছে। চিকিৎসা শাস্ত্রে গ্যালেন রুফাসে অসামান্য অবদান রেখেছে। শিক্ষার্থীরা দেখো, বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তাদের অবদান বেশি ছিল না, তারপরেও কিন্তু চিকিৎসা বিজ্ঞানে ও গবেষণায় তারা অবদান রেখেছে। চিকিৎসা শাস্ত্রে গ্যালেন রুফাসে অসামান্য অবদান রেখেছেন। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। শিক্ষা। শিক্ষার্থীরা, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, দেখো যুদ্ধের ছবি, তাই না? এই যুদ্ধের ছবি, এগুলো সবই রোমের শিক্ষা ব্যবস্থা ছিল মূলত যুদ্ধ শিক্ষা। কারণ একটু ব্যাখ্যা করি শিক্ষার্থীরা, দেখো রোম নগরীটা ছিল 7টি পাহাড়ের নগরী। রোম চারিদিক থেকে রোম সাম্রাজ্য উন্মুক্ত ছিল এবং এই রোমান সাম্রাজ্য বিশেষ করে মঙ্গোলীয়রা ছাড়াও বিভিন্ন জাতি এই রোমকে আক্রমণ করে দখল করার চেষ্টা করত। এই জন্য রোমান অধিবাসীরা চেষ্টা করত নিজেদেরকে রক্ষা করার জন্য, যে এই সাম্রাজ্য রক্ষা করার জন্য। এই জন্য বিশেষ করে তারা নিজেদেরকে এই সাম্রাজ্য রক্ষা করার জন্য একসময় নিজেরা যোদ্ধা জাতিতে পরিণত হয় এবং তাদের প্রধান পেশাই হচ্ছে যুদ্ধ করা এবং যুদ্ধ শিক্ষা গ্রহণ করা। এই জন্য তাদের মূল শিক্ষা ছিল যুদ্ধ শিক্ষা। শিক্ষার্থীরা, এখন দেখো সাহিত্য। রোমের কবি যারা ছিল প্লুটাস, এরপরে দেখো টেনসর, হোরাস, ভার্জিল, ওভিড, লিভি, ট্যাসিটাস, এরা সবাই এই সাহিত্যের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ধর্ম, দর্শন ও আইন। শিক্ষার্থীরা দেখো, জুপিটার, হেরা, এই ধর্মের ক্ষেত্রে কিন্তু তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ধর্ম, দর্শন
দেখো, রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম হচ্ছে জুপিটার। অন্যান্য দেবদেবীর মধ্যে ছিল জুনো, নেপচুন, মার্স, ভালকান, ভেনাস, মিনার্ভা, তারপরে ব্যাকাস ইত্যাদি। তবে প্রধান পুরোহিতরা ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করতেন। যারা প্রধান পুরোহিত ছিল তারা কি করতো শিক্ষার্থীরা? তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। এই সময় যীশু খ্রিস্টের জন্ম হয়। সম্রাট কনস্টান্টাইন খ্রিস্টান ধর্মকে রোমের সরকারি ধর্মে পরিণত করেন। তাহলে খ্রিস্টান ধর্ম রোমের সরকারি ধর্ম, এটি কে করেন? কনস্টান্টাইন। রোমীয় দর্শন গ্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবু সিসেরো, তারপরে লুক্রেটিয়াস, প্যানেটিয়াস প্রমুখ দার্শনিকগণ তাদের সুচিন্তিত দার্শনিক মতবাদ প্রচার করেছেন। শিক্ষার্থীরা, আইন রোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আইন প্রণয়ন। সারা বিশ্ব, সারা পৃথিবী রোমান আইনের কাছে কিন্তু ঋণী। দেখো শিক্ষার্থীরা, রোমান আইনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছিল। কয় ভাগে? 3 ভাগে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, বেসামরিক আইন, জনগণের আইন, আর হচ্ছে প্রাকৃতিক আইন। এই 3 ভাগে ছিল তাদের আইন বিভক্ত। রোমান আইনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর দেখো, বেসামরিক আইন। এই আইন লিখিত ও অলিখিত 2 রকম ছিল। এই আইন পালন করা বাধ্যতামূলক ছিল। 2 নম্বর, জনগণের আইন। এই আইন নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল। সিসেরো এই আইনের প্রণেতা। দাসপ্রথা এই আইনে স্বীকৃতি লাভ করে। 3 নম্বর, প্রাকৃতিক আইন। এই আইন দ্বারা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো, তোমাদের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করার জন্য কিছু প্রশ্ন নির্ধারণ করেছি। অবশ্যই তোমরা এটি পারবে, কারণ পাঠের প্রতি মনোযোগী থাকলে অবশ্যই তোমরা এগুলো পারবে। রোমান সভ্যতা কয় বছর স্থায়ী হয়েছিল? রোমান সভ্যতা, রোমান সভ্যতা প্রায় 600 বছর। কত বছর? 600 বছর স্থায়ী হয়েছিল। রোমান সভ্যতার জমিগুলো কেমন ছিল? জি সঠিক, উর্বর ছিল। কয়টি পর্বতশ্রেণীর উপর রোম অবস্থিত? 7টি। ধন্যবাদ তোমাদেরকে। শিক্ষার্থীরা, আজকের আলোচনার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। তোমরা বাসায় একটু অনুশীলন করলে অবশ্যই এখান থেকে তোমরা ভালোভাবে অনেকগুলো প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে। এই জন্য তোমাদের অবসর সময় কাজে লাগানোর জন্য তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি। তোমরা বাসায় এই কাজটি প্র্যাকটিস করবে। সভ্যতার বিকাশে প্রাচীন রোমান সভ্যতার শিক্ষা, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানের অবদান ব্যাখ্যা করো। এটি তোমরা খাতা লিখে নাও শিক্ষার্থীরা। সভ্যতার বিকাশে প্রাচীন রোমান সভ্যতার শিক্ষা, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানের অবদান ব্যাখ্যা করো। এটি তোমরা খাতায় লিখে নাও। তাহলে শিক্ষার্থীরা, আজ আর নয়, বর্তমান সময়ে তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। সবাই সবার জন্য দোয়া করবে। এই বলে তোমাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।